আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের এই দেশ আজকে এই পর্যায়ে কিসের উপর ভিত্তি করে এলো, সেগুলির বিষয়ে আপনার কিছু নিজস্ব বিশ্লেষণ আছে। আমাদের যখন স্বাধীনতা যুদ্ধ হয় তখন আপনি একেবারে টকবগে তরুণ, এবং যুদ্ধের পরেও আপনি সক্রিয়ভাবে ছাত্র রাজনীতিতে যুক্ত ছিলেন এবং সেই ছাত্র রাজনীতির পরিণতিও আপনি ভোগ করেছেন। আবার আমরা উল্টো দিকে দেখব আমাদের স্বাধীনতা যুদ্ধের পেছনেও কিন্তু ছাত্র রাজনীতির একটা বড় ভূমিকা ছিল। অনেকে এমনও বলেন যে ওই সময়কার ছাত্রলীগ, তারা তো আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছিলই না, বরং তারাই আওয়ামী লীগকে পরিচালিত করত যে কোন দিকে যেতে হবে। তো এরকম একটা অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন, ইদানিং আমরা ছাত্র রাজনীতির যে চেহারা দেখছি, যে একটা শব্দ গুপ্ত কেন বসানো হলো, গুপ্ত রাজনীতি বন্ধ, এটাকে কেন্দ্র করে কেউ অভিমান করেন, কেউ মারামারি করেন, কেউ উত্তেজিত হন। তো এই ছাত্র রাজনীতির এই চেহারা আমরা দেখছি, এবং এর পরিণতিটা কি, সামনে আমরা কোন দিকে যাচ্ছি ছাত্র রাজনীতি নিয়ে? আপনার উপস্থাপনার একটা বড় গুণ হচ্ছে আপনার ইন্ট্রোডাক্টরি স্পেসটা মানে অনেক কথাই বলে দেয়, সুবিধা হয়। যেমন আপনি বললেন যে আমাদের স্বাধীনতা সংগ্রামে ছাত্রদের ভূমিকা, আমি আসতেছি বিষয়টা। আমি ছাত্র রাজনীতি নিয়ে সম্প্রতিকালে কিছু কথা বলছি দু একটা টেলিভিশনে, তো আপনার এখানে আমি একটু গুছিয়ে জিনিসগুলো বলতে চাই। সেটা দেখেন, আমি ব্যক্তিগতভাবে আমি যদিও ছাত্র রাজনীতি করেছি পুরো 69 থেকে আপনার একেবারেই 79 পর্যন্ত আমি করেছি, কিন্তু আমার লেট রিয়েলাইজেশনটা হচ্ছে এই 70+ এই বয়সে এবং বিভিন্ন অভিজ্ঞতার প্রেক্ষাপটে আমার কিছু নিউ রিয়েলাইজেশন হয়েছে। সেইখান থেকে আমি বলতেছি যে আমি ছাত্র রাজনীতি যেটা, জাতীয় রাজনীতি যেটা, সেই রাজনীতির সঙ্গে ছাত্রদের সম্পৃক্ত হওয়া উচিত নয়। তবে ছাত্র সংগঠন থাকার পক্ষপাতী আমি। ছাত্র সংগঠনগুলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে, সেটারও পক্ষপাতী আমি। কিন্তু সেটা আমি পরে আসতেছি, সেটা কিভাবে। কিন্তু ছাত্র রাজনীতি এইটার আমি বিপক্ষে এই মুহূর্তে, মানে বর্তমান বাংলাদেশে। কেন আমি বলছি, ছাত্র রাজনীতি কতগুলি প্রেক্ষাপটে হয়ে থাকে গ্লোবালি, বা আমাদের দেশের অভ্যন্তরের কথাও যদি বলি, কতগুলি প্রেক্ষাপটে একটা একটা করে বলি। যেমন দেশটা যদি কলোনি হয়, একটা দেশ যদি উপনিবেশ হয়, তাহলে কলোনিয়াল রুলারের বিরুদ্ধে স্বাধীনতার জন্য আন্দোলন করতে গিয়ে স্ট্রাইকিং ফোর্স হিসাবে ছাত্র রাজনীতির একটা প্রয়োজন হয়, যেটা আপনি আপনার ইন্ট্রোডাকশনে বলছেন যে আমরা পুরো পাকিস্তানবাসী ছিলাম, পাকিস্তানের কলোনি, আমরা স্বাধীনতার জন্য আন্দোলন করেছি। তখন ছাত্র সমাজ একটা স্ট্রাইকিং ফোর্স হিসাবে একটা বড় ভূমিকা পালন করার তার প্রয়োজন ছিল। 1 2 নম্বর হচ্ছে, ছাত্র রাজনীতি হতে পারে যদি সেই দেশটা টিরানি হয়। সেই টিরানি 2 রকমের হতে পারে, একটা সিভিল টিরানি আর একটা মিলিটারি টিরানি। তো আমরা ছাত্র সমাজ এরশাদের আপনার মিলিটারি টিরানির বিরুদ্ধে আন্দোলন করতে বাধ্য হয়েছে স্ট্রাইকিং ফোর্স হিসাবে। আবার আপনি যদি বলেন গত 17 বছর এই যে সিভিল টিরানি, সেটার বিরুদ্ধেও ছাত্র সমাজ আন্দোলন করে। তাইলে 2 নম্বর হচ্ছে, যে টিরানি থাকে তাইলে ছাত্র রাজনীতি হইতে পারে। আরেকটা প্রেক্ষাপটে ছাত্র রাজনীতি হয়, এইটা কোথায় হয়েছে আমি বলতেছি, সেটা হচ্ছে যে কোনো সমাজে যদি জনগণকে প্রতিনিধিত্ব করার মতো কোনো আর্টিকুলেট পলিটিক্যাল পার্টি না থাকে, কোনো আর্টিকুলেট মিডল ক্লাস না থাকে, যদি সিভিল সোসাইটি না থাকে, তাইলে সেই ভ্যাকুয়ামে ছাত্র সমাজ একটা এনলাইটেড ফোর্স হিসাবে ভ্যাকুয়ামটা পূরণ করতে পারে। সেটা আমরা দেখছি আসামে অল আসাম স্টুডেন্ট ফেডারেশন তারা মুভমেন্ট করছে এই আর্টিকুলেট পলিটিক্যাল পার্টির অভাবে তারা করছে, এবং আপনি জানেন যে প্রফুল্ল মাহান্ত মুখ্যমন্ত্রী পর্যন্ত হয়েছিলেন। এইটা একটা হইতে পারে। 4 নম্বরটা হচ্ছে, যদি ছাত্র সমাজ বা ইয়াং জেনারেশন মনে করে যে সমাজে কিছু নতুন ট্রেন্ড তৈরি করতে হবে, সেট করতে হবে, তাইলে তারা করতে পারে। যেমন আমরা দেখছি 60s ইন ইউরোপ আপনার পরিবেশবাদী আন্দোলন হয়েছে, যুদ্ধবিরোধী আন্দোলন হয়েছে, তারা একটা পলিটিক্স করছে। আরেকটা প্রেক্ষাপটে হইতে পারে, সেটা হচ্ছে যদি কোনো সরকার
আপনার মনে করে যদি কোনো সরকার যদি ছাত্র সমাজের উপরে বা ইয়াং জেনারেশনের উপর এমন কিছু চাপিয়ে দিতে চায় যেটা ছাত্র সমাজ গ্রহণ করতে নারাজ, সেক্ষেত্রে তারা রিভল্ট করতে পারে। যেমন আমরা কোরিয়াতে দেখছি যে কনস্ক্রিপশন অর্থাৎ বাধ্যতামূলক আন্ডার কম্পালশন মিলিটারিতে যেতে হবে, হ্যাঁ, মানে সামরিক বাহিনীতে যেতে হবে। তো ছাত্র সমাজ বলছে না, এটা আন্ডার কম্পালশন হবে কেন, এটা অপশনাল হইতে হবে। তারা আন্দোলন করছে, ইভেন জার্মানি তো তাই হয়েছিল। তো এই যে প্রেক্ষাপটগুলো না, এই প্রেক্ষাপটগুলোতে ছাত্র রাজনীতি করা যায় বা কখনো কখনো অনিবার্য হয়ে পড়ে। যেমন আমরা কলোনিয়াল রুলের বিরুদ্ধে, টিরানির বিরুদ্ধে আন্দোলন করছি ইত্যাদি। কিন্তু দেখেন, এখন এটা আমরা কলোনি না, এটা একটা সভরেন কান্ট্রি। এইখানে এই মুহূর্তে কোনো টিরানি নাই, কোনো স্বৈরশাসন নাই। 3 নম্বর হচ্ছে কোনো ভ্যাকিউম নাই। এখানে পলিটিক্যাল পার্টি আছে, সিভিল সোসাইটি আছে, তারপরে আপনার এখানে একটা অ্যাক্টিভ মানে সিনিয়রদের একটা অ্যাক্টিভ মুভমেন্ট আছে, হ্যাঁ। ফলে এখানে কোনো ভ্যাকিউম নাই। 4 নম্বর, আমাদের ছাত্র সমাজ কোনো নতুন ট্রেন্ড সেট করতেও তাদেরকে দেখা যাচ্ছে না যে আমরা এই ট্রেন্ডটা সেট করতে চাই। 5 নম্বর হচ্ছে কোনো কম্পালশন নাই ছাত্রদের উপরে, কোনো কনস্ক্রিপশন নাই, কোনো কিছু নাই। সো এইখানে না যুদ্ধবিগ্রহ, না মানে কি বলে যে কলোনি, না স্বৈরতন্ত্র, তো পলিটিক্যাল পার্টি, তাইলে এইখানে ছাত্র রাজনীতির প্রয়োজনটা কেন? এইটা আমার একটা মৌলিক প্রশ্ন। এখন ছাত্র রাজনীতি এই মুহূর্তে প্রয়োজন নাই, তবে ছাত্র সংগঠনের প্রয়োজন আছে। সেটা কীরকম আমি বলি, সেটা হচ্ছে পৃথিবীর অনেক দেশে আছে, প্রায় সব দেশেই আছে। ছাত্র সমাজের ওয়েলফেয়ারের জন্য, ছাত্র সমাজের কল্যাণের জন্য ছাত্রদের প্রতিনিধিত্বমূলক ফোরাম থাকে, ছাত্রদের প্রতিনিধিত্বমূলক সংগঠন থাকে। তারা নির্বাচনও করে সেই প্রতিষ্ঠানে, এবং ইলেক্টেড বডি হিসাবে তারা লেজিটিমেট অথরিটি হিসেবে ছাত্রদের সমস্যা, সেই সমস্যা আপনার অথরিটির সাথে বার্গেইন করে ছাত্র সমাজের সমস্যাগুলো তারা সমাধান করে এই ইলেক্টেড বডি। এবং সেই অর্থে স্টুডেন্টের ওয়েলফেয়ারের জন্য ছাত্র সংগঠন থাকা উচিত। এবং এই ছাত্র সংগঠনের বাংলাদেশের প্রেক্ষাপটে এই ছাত্র সংগঠনের আরও কিছু দায়িত্ব আছে যেগুলি অ্যাপলিটিক্যাল। যেমন ধরেন, ছাত্র সমাজের কালচারাল স্ট্যান্ডার্ড বাড়ানোর জন্য, ছাত্র সমাজকে ভবিষ্যতের উপযুক্ত নাগরিক এবং নেতৃত্ব হিসেবে গড়ে তোলার জন্য এই সংগঠনগুলির মধ্যে কিছু তৎপরতা চালু রাখা দরকার। সেটা কীরকম? যেমন একটা ছাত্র সংগঠনের মধ্যে স্টাডি ফোরাম থাকতে পারে, ডিবেটিং সোসাইটি থাকতে পারে, আবৃত্তি সংঘ থাকতে পারে, ভালো সিনেমা দেখার জন্য সিনে ক্লাব থাকতে পারে। এই ধরনের কি বলে যে সংগঠনের ভিতরে সংগঠন, ছোট ছোট সংগঠন, এইগুলি হলে, এই চর্চা হলেও হবে কি, আমাদের যে সমস্ত পেরিফেরি থেকে যে সমস্ত ছাত্র সমাজ আমাদের ঢাকা শহরে আসে, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়, যাদের কালচারাল স্ট্যান্ডার্ড সেরকম উন্নত করার সুযোগ ছিল না, তারা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেদের কোয়ালিটি চেঞ্জ করতে পারবে এবং ভবিষ্যতে একটা নেতৃত্ব দেওয়ার মতো তারা যোগ্য হয়ে তৈরি হবে। আমি একটু বলি আপনাকে, এখন আমাদের দেশে এই মুহূর্তে যে ছাত্র রাজনীতি বলেন অথবা ছাত্র সংগঠন বলেন, এখন আমরা তো দেখতে পাচ্ছি যে এখানে ছাত্র সংগঠনের নামে ছাত্র রাজনীতি চলছে। এবং এই ছাত্র রাজনীতি যেটা চলছে, এরা কি মানে একটা মূল রাজনৈতিক দলের মানে আপনার লাঠিয়াল হিসেবে কাজ করছে? না, এটা তো আমরা দেখতেই পাচ্ছি। আপনি যেটা বললেন আপনার ইন্ট্রোডাকশনে, যে স্বাধীনতা পূর্বকালে ছাত্রলীগ আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠন হিসেবে তারা ওইভাবে কাজ করতো, বরং ছাত্রলীগ তার প্যারেন্ট অর্গানাইজেশনকে ডিকটেট করতো মাঝে মাঝে, এইভাবে যেতে হবে, এইভাবে যেতে। যেমন ধরেন 2রা অক্টোবরের যে স্বাধীনতার পতাকা উত্তোলন, এটা তো আওয়ামী লীগ বলে দেয়নি, তাই না? এইটা ডাকসুর ভিপি হিসেবে আপনার আসম রব সেটা নিজেই করছে বা ছাত্র সমাজ করছে। তো যেমন স্বাধীনতার ইশতেহার পাঠ আর সাধারণ সিরাজ পাঠ করছিল, এখানে তো আওয়ামী লীগের কোনো ভূমিকা ছিল না। যাই হোক, তাহলে সেই ছাত্র সংগঠন একটা রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন পরিণত হলো কেন এবং কবে থেকে? এইটা শুনেন, এইটা হচ্ছে কি, মানে স্বাধীনতার পরে আপনার এই রাজনীতিটা এত হয়ে গেছিলো, আপনার সাংঘর্ষিক হয়ে গেছিলো, এত বেশি পারস্পরিক অ্যান্টাগনিস্টিক হয়ে গেছিলো যে আপনার স্ট্রাইকিং ফোর্স হিসাবে ইয়াং জেনারেশনকে দরকার পড়ছে সরকারের।
ঠিক আছে? আপনার একটা কথা মনে আছে নিশ্চয়ই, যে এটা মিসেস জিয়ার, আমি তাকে রেসপেক্ট করি, কিন্তু তার একটা কথা আমার কানে বাজে। উনি বলছিলেন যে আওয়ামী লীগকে দমন করতে গেলে আমার ছাত্র দলই যথেষ্ট। আই রিমেম্বার। তার মানে কি, আপনি অ্যাটিচিউডটা দেখেন। হ্যাঁ, অ্যাটিচিউডটা হচ্ছে যে ছাত্র দল একটা বড় স্ট্রাইকিং ফোর্স বিএনপি, ঠিক আছে? আচ্ছা, আমি ওই কথাটাকে শেষ করে নেই। এই যে অনেকে বলে যে তাইলে ভবিষ্যৎ রাজনৈতিক নেতৃত্ব তৈরি হবে কিভাবে, সাপ্লাই লাইন যদি বন্ধ হয়ে যায়, তাই না? এটা ঠিক না। দেখেন, ইন্ডিয়াতে একটা প্রোগ্রাম আমি খুব এনজয় করতাম, ইউজিসি করতো এটা, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। সেটা করতে কি, আপনার ছাত্রদের জন্য একটা ডামি পার্লামেন্ট হতো, সেখানে অভিনয় করা হতো যে একটা পার্লামেন্টে আপনার স্পিকার আছে, লিডার অফ দ্য হাউস আছে, লিডার অফ দ্য অপোজিশন আছে, তারা কিভাবে বিল তুলতে হয়, কীভাবে পয়েন্ট অফ অর্ডারে কথা বলতে হয়, কীভাবে কী হতে, এই যেহেতু পার্লামেন্টারি পলিটিক্স ইন্ডিয়াতে, শুধু পার্লামেন্টারি পলিটিক্সের যে প্রসিডিউর সেইটা অভিনয় করে করতে হইতো। তখন তারা ওই অভিনয়ের মধ্যে তারা ইকুইপড হইতো, হ্যাঁ, যাতে যে সমস্ত ছাত্রছাত্রী ভবিষ্যতে রাজনীতি করতে ইচ্ছুক তারা যেন রেডি হয়ে সেখানে যেতে পারে, তারা প্রস্তুত হয়ে সেখানে যেতে পারে। সুতরাং একটা প্রক্রিয়া চালু আছে। তা আমরাও ছাত্র সংগঠনগুলির মধ্যে এই প্রক্রিয়া চালু করতে পারি যে রিয়াল পলিটিক্সটা আমরা করব ছাত্রত্ব শেষ হওয়ার পরে। আর ছাত্রত্ব থাকা অবস্থায় আমরা পলিটিক্সটা কীভাবে করতে হয়, পার্লামেন্টারি পলিটিক্স কীভাবে, সেটার আমাদের একটা প্রশিক্ষণের মতো হইতে পারে। সেটাও কিন্তু এক ধরনের পলিটিক্স। হ্যাঁ, কিন্তু এমনিতে আমাদের দেশে এখন যে রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা দেখতে পাই, বিভিন্ন দলের কথা আমি বলছি, এদের মধ্যে আপনি তো সবাইকে মোটামুটি দেখেন, আপনার কি মনে হয় এরা কি সবাই ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনীতি শিখে তারপর রাজনীতি করতে আসছেন? না 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 না, একেবারেই না। দেখেন, বাংলাদেশের ছাত্র রাজনীতি আমি একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। একটা গ্রাম থেকে ছেলে আসলো না, সে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হইল। ঘটনাচক্রে সে একটা ছাত্রলীগ নেতার সঙ্গে পরিচয় হলো, ঘটনাচক্রে। তো পরিচয় হওয়ার পরে সে ওই নেতা তার দেখভাল করতেছে, হয়তো তাকে হলে একটা সিটও দিল, ইত্যাদি করে সে কিন্তু ছাত্রলীগ হয়ে গেল। হ্যাঁ, সে তখন হলো কি, সে হলো বঙ্গবন্ধু বিশাল নেতা, অমুক তমুক, জিয়া রহমান হচ্ছে রাজাকার, এই সেই ইত্যাদি। ওই ছেলেটাই যদি ঘটনাচক্রে একটা ছাত্র দলের সঙ্গে পরিচিত হইতো, ঘটনাচক্রে, তাইলে হয়তো কি ওই ছাত্র নেতা তাকে একটা সিট দিত বা করতো, তখন বঙ্গবন্ধু হয়ে যেত বিশ্বাসঘাতক, বঙ্গবন্ধু হয়ে যেত হইতো, এবং জিয়া রহমান হচ্ছে সব। এই যে ঘটনাচক্রে আদর্শ নির্মিত হচ্ছে, ঘটনাচক্রে, হ্যাঁ, সে তো বুঝে ওইটা করতেছে না। সে যদি এমন হইতো যে না, সে আওয়ামী লীগের আদর্শ বুঝে ছাত্রলীগ করতেছে, সেটা তো বিষয়টা এরকম না। সে কোইন্সিডেন্টালি একটা ছাত্রলীগ নেতার সাথে তার ঘনিষ্ঠতা হয়েছে কারণে সে ছাত্রলীগ, বা ছাত্র দলের সাথে হয়েছে ছাত্রলীগ। এখানে আদর্শের কোনো ব্যাপার নাই, আদর্শটা পরে ঠিক হয়, বুঝছেন? আচ্ছা, আরেকটা জিনিস আপনি আমাকে বলেন, এই যে ছাত্র রাজনীতির সঙ্গে এখন নতুন করে আরেকটা উপসর্গ আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো শিক্ষক রাজনীতি। আমার কেন যেন মনে হয় এখন যে শিক্ষক রাজনীতিটা বোধহয় আরও বেশি এই পরিবেশটাকে কলুষিত করছে, এটা আমার অপিনিয়ন। আপনার কি মনে হয়? হ্যাঁ, অ্যাবসোলুটলি, অ্যাবসোলুটলি। দেখেন, অনেকে ঢাকা ইউনিভার্সিটির কথা বলি আমি, অনেকে বলে না এটা প্রাচ্যের অক্সফোর্ড, কী জানি বলে আর কি। হ্যাঁ, তো মানে ঢাকা ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে আপনি দেখবেন এইটা কোথাও নাই, বুঝছেন? কোনো ভালো র্যাঙ্কিংয়ে নাই। কারণটা কি? এখানে কোনো গবেষণা হয় না, এখানে কোনো মানে ইনোভেশন নাই, এটা কোনো নতুন সভ্যতাকে নতুন কিছু দিতে পারছে না। এই ইউনিভার্সিটির কোনো প্রফেসরের কোনো পেপার, থিসিস পেপার ইন্টারন্যাশনালি গ্রাহ্য হচ্ছে না, হচ্ছে না। কেন এটা কেন হচ্ছে না? কারণ হচ্ছে যে শিক্ষকরা আপনার তার একাডেমিক যে দায়িত্ব, সে একাডেমিক দায়িত্ব না পালন করে তারা মানে কি বলে, সরকারের মনোরঞ্জন করতে ব্যস্ত একদল, আর এক দল মানে পরবর্তী সরকার যারা আসবে তাদের যখন তারা মনোরঞ্জন করবে সেই গ্রাউন্ডটা তৈরি করার জন্য ব্যস্ত, বুঝছেন? এই যে কিন্তু আপনি এই যে মনোরঞ্জনের কথা বলছেন, যে শিক্ষকরা সরকারের মনোরঞ্জন করতে ব্যস্ত, নিজে কিছু প্রশাসনিক সুযোগ সুবিধা পাওয়ার জন্য হয়তো হলো মনোরঞ্জন ঠিকঠাক মতো করতে পারলে ভিসি হওয়া যাবে, প্রক্টর হওয়া যাবে, অথবা প্রো ভিসি হওয়া যাবে, রেজিস্ট্রার হওয়া যাবে, এই ধরনের কিছু ঘটনা থাকে। কিন্তু আমার প্রশ্ন হলো যে সরকারই বা কেন শিক্ষকদের কাছ থেকে এই আনুগত্যটা চাচ্ছে?
না, শুনেন, শুধু শিক্ষক কেন, প্রত্যেকটা সরকারের আমরা দেখতে পারতেছি দেশের সবগুলি প্রতিষ্ঠান, সবগুলি সংস্থাকে পলিটিসাইজ করার একটা টেন্ডেন্সি, মানে রাজনীতিকরণ। হ্যাঁ, তারা মনে করে যে আমার দলীয় রাজনীতিতে যদি তারা উদ্বুদ্ধ হয় বা তারা থাকে, তাইলে আমার শাসন করতে সুবিধা হবে, আমার শাসন প্রলং করতে সুবিধা হবে। হ্যাঁ, ফলে তারা বিভিন্ন টুলস প্রত্যেকটা সংস্থা থেকে, প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে তারা কিছু টুলস নিজের আয়ত্তে রাখতে চায়। হ্যাঁ, ফলে এইটা ভাইস ভার্সা, সরকারও চাচ্ছে যে শিক্ষকদের মধ্য থেকে এমন কিছু আমার সঙ্গে থাকুক, হ্যাঁ, যাতে আমাদের গ্রহণযোগ্যতা বাড়ে। আবার শিক্ষকরাও চাচ্ছে যে সরকারের সঙ্গে এক ধরনের অ্যালায়েন্স করে আমি সুযোগ সুবিধা, পদোন্নতি, ওই যে আপনি যেটা বললেন, তারপর প্রশাসনিক সুযোগ সুবিধা। ফলে এইখানে শুনেন, বাংলাদেশে জ্ঞান চর্চার বিষয়টা গৌণ হয়ে গেছে। বাংলাদেশে হচ্ছে আপনার বৈষয়িক স্বার্থটা হচ্ছে প্রাইমারি, জ্ঞান হচ্ছে সেকেন্ডারি। ঠিক আছে, আপনি জ্ঞান হইলে না হইলে নাই, কিন্তু আপনার এইটা হইতে হবে। তো ফলে এই চক্রে পড়ে গেছে বাংলাদেশের শিক্ষক সমাজ, ছাত্র সমাজ। এখন যদি আপনি মানে এই ছাত্র রাজনীতি বন্ধের কথা বলেন, যেমন আমরা বলি আপনাকে জুলাই আন্দোলনের সময় যেমন যে ঘটনাটা চট্টগ্রামে হলো, চট্টগ্রাম সিটি কলেজে, ওখানে যেটা হলো যে ওখানে একটা দেয়াল লেখার আগে থেকেই ছিল যে ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ এই ক্যাম্পাসে নিষিদ্ধ। তার মানে কি, ছাত্র রাজনীতি ক্যাম্পাসে চলবে না, এ ধরনের একটা চিন্তা কিন্তু ছাত্রদের মধ্যে যারা আন্দোলনে ছিল তাদের মধ্যে কাজ করছিল। কিন্তু সেই চিন্তাটা আন্দোলনের শেষে আর থাকলো না কেন? প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এখন ছাত্র সংগঠন আছে, ছাত্র রাজনীতিও চলছে। আবার পাশাপাশি দেখেন, এগুলো চলছে কেবল পাবলিক এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোতে, প্রাইভেটগুলোতে কিন্তু চলে না। প্রাইভেট স্কুল, কলেজ অথবা প্রাইভেট ইউনিভার্সিটি, সেখানে কিন্তু আমরা ছাত্র রাজনীতি দেখছি না। কিন্তু আমাদের জুলাই আন্দোলনে এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কিন্তু ভালো ভূমিকা রেখেছে। তার মানে জাতির প্রয়োজনে ছাত্রদের যখন মাঠে নামার প্রয়োজন হয়, তখন কিন্তু ছাত্র রাজনীতি ওখানে থাকা না থাকাটা কোনো কিছু কিন্তু বিশেষ কোনো পার্থক্য কিন্তু করে না। এখানে আমি একটু সাইকোলজিক্যাল ব্যাপার আছে। দেখেন, প্রাইভেট ইউনিভার্সিটি যে জুলাই আন্দোলনের নাম ছিল, এইটা একটা গ্রেটার কজ ছিল না, একটা বড় ধরনের কাজ ছিল। তারপরে যখন আন্দোলন শেষ হয়ে গেল, তারা কিন্তু ফিরে গেল। রাইট। তার পাবলিক ইউনিভার্সিটিগুলো কেন থাকলো? সেটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র সমাজ একটা এলিট শ্রেণী থেকে আসছে, ম্যাক্সিমাম আর কি, একটা এলিট শ্রেণী, একটা পশ শ্রেণী, একটা ধনিক শ্রেণী ওখানে আছে। আর আমাদের পাবলিক ইউনিভার্সিটিগুলিতে ছাত্রছাত্রী যারা, তারা ম্যাক্সিমামই হচ্ছে আপনার প্যারিফেরি থেকে আসা, তারা বিভিন্ন দেশের প্রত্যন্ত থাকা। তো এখানে একটা সূক্ষ্ম সাইকোলজি আছে, সেটা হচ্ছে যে এই পাবলিক ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের মধ্যে ডিস্যাটিসফ্যাকশন বলে কিছু নাই। আর বাইরে থেকে যারা আসছে তারা কিন্তু ডিস্যাটিসফাইড, আর্থিকভাবে ডিস্যাটিসফাইড, তারা ডিপ্রাইভড মনে করে নিজেদেরকে। যাদের মধ্যে সেন্স অফ ডিপ্রাইভেশন আছে, তাদের মধ্যে কিন্তু ওই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য একটা চেষ্টা থাকবে। তারা মনে করতেছে আমরা যে ডিপ্রাইভড, আমরা যে বঞ্চিত, আমাদের যে আর্থিক যে আমাদের অসঙ্গতি, এইটা আন্দোলনের মধ্য দিয়ে যদি আমরা ক্ষমতায় যেতে পারি অথবা যদি আমরা একটা জায়গায়, তাহলে আমাদের এই ডিস্যাটিসফ্যাকশনটা আমাদের দূর হবে। ফলে তারা কিন্তু আসে। আর পাবলিক ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের কিন্তু ওই সমস্যা নাই, হ্যাঁ, যে তাদের কোনো ডিস্যাটিসফ্যাকশন নাই আর্থিক অথবা আদারওয়াইজ। হ্যাঁ, ফলে এই জায়গাটা কিন্তু একটা বড় ব্যাপার আছে। কিন্তু এখানে আবার বিপরীতে কিন্তু আরেকটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার এরকম যে এই পাবলিক ইউনিভার্সিটি যেগুলো আছে, এগুলো তো আপনি বললেন যে গ্রামের থেকে আসে, একদম প্রত্যন্ত অঞ্চল থেকে আসে, মফস্বল শহর থেকে আসে। তার মানে তাদেরকে নিয়ে কিন্তু তাদের বাবা মার একটা বিশাল প্রত্যাশা থাকে। এবং প্রত্যাশাটা এমনও হয় অনেক সময় যে বাবা মা তার সহায় সম্পত্তি বিক্রি করে সন্তানকে ঢাকায় পাঠায়। তার মানে এটা তার কাছে একটা ইনভেস্টমেন্ট। এবং যদি এই ইনভেস্টমেন্ট ফেল করে, তাহলে পুরো পরিবার কিন্তু ফেল করে। এটা কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে নাই। না, ওখানে ফেল করলে পুরোপুরি বা তাকে অল্টারনেটিভ একটা পথ দেখাতে পারে, কিন্তু এখানে কিন্তু সেই সুযোগও থাকে না। হ্যাঁ। তো এইখানে স্টুডেন্টদের মধ্যে সেই চিন্তাটা কাজ করে না কেন? বাবা মার সেই প্রত্যাশা, সেই চিন্তাটা কাজ করে না কেন? অথবা রাষ্ট্র কেন সেই ধরনের একটা পরিবেশ ক্রিয়েট করে না যে বাবা মাকে যেন সেরকম হতাশ না হতে হয়? না, এই যে আপনি বললেন না, এই যে মানে ডিউটিস টু প্যারেন্টস বা ডিউটিস টু ফ্যামিলি, এইটা কিন্তু আপনার
সবার মধ্যে কাজ করে না, নানা কারণে করে না। আবার যখন একটা ছাত্র হঠাৎ করে একটা গ্রাম থেকে ঢাকা ইউনিভার্সিটির মতো একটা ক্যাম্পাসে চলে আসলো, হি গেটস এ নিউ অ্যাসোসিয়েশন, তার একটা নতুন জগৎ তৈরি হয়, তার একটা নতুন এরিনা তৈরি হয়, একটা দিগন্ত তৈরি হয়। তখন হয় কি, তার যে ওই যে আমার বাবা কি কষ্ট করছে, আমার বাবা মানে কি আর্থিক টানাপোড়েনের মধ্য দিয়ে আমাকে পড়াচ্ছে, এইটা কিন্তু খুব বেশি ভাবার সুযোগ তৈরি হয় না। হ্যাঁ, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন এরা টিউশনি করে বাবার কষ্টটা লাঘব করার চেষ্টা করে, টিউশনি করে তারা খরচ নির্বাহ করতে চায়। মানে আমি একটা বড় কিছু হয়ে বাবার স্বপ্ন পূরণ করব, এই বোধটা বোধহয় থাকে না, এই বোধটা থাকে না। তখন ইমিডিয়েটলি কি হচ্ছে, হ্যাঁ, আমি যে অ্যাসোসিয়েশনের মধ্যে আছি তারা কি করছে, হ্যাঁ, এবং ওই হয় না, এটা গ্যাংড আপ হয়ে যায় জিনিসটা। হ্যাঁ, তো ফলে ওই আর সরকার এইটা তো শুনেন, এটা তো আর কল্যাণ রাষ্ট্র না, এটা ওয়েলফেয়ার স্টেট না, এটা একটা বিনেভোলেন্ট স্টেট না। আপনি সরকারের কাছে কেন আশা করেন? হ্যাঁ, এইটা সরকারের চরিত্র যতক্ষণ পর্যন্ত না পাল্টাবে, হ্যাঁ, বা রাষ্ট্রের চরিত্র যতক্ষণ পর্যন্ত না পাল্টাবে, ততক্ষণ তো এগুলি আশা করা ঠিক না। আপনার বাধ্যতামূলক জিনিসগুলি করা হচ্ছে না, আর সেখানে আপনার এটা কী বলে, অপশনাল, ভলেন্টারি করবে, সেটা আপনি আশা করেন কেন? আন্ডার কম্পালশন যেগুলো সেটি তো করা হচ্ছে না, তাই না? তো আপনি এর মধ্যে নিশ্চয়ই দেখেছেন যে আমাদের মতো একটা আন্দোলন হয়েছিল নেপালে, এবং নেপাল আমাদেরকে ফলো করতে করতে এখন দেখি যে তারা অন্যরকম কিছু সিদ্ধান্ত নিচ্ছে। নেপালে কিন্তু নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরেই তারা কিন্তু সারা দেশের সকল স্তরে ছাত্র রাজনীতি বন্ধ করে দিয়েছে। তো আপনার কি মনে হয় তারা শেষ পর্যন্ত সফল হতে পারবে নেপালে? হ্যাঁ, আমার মনে হয় পারবে। দেখেন, নেপালের জেনজির সাথে বাংলাদেশের জেনজিদের একটা পার্থক্য আছে। আমরা যেভাবে বলি না যে জেনজি ইজ এ ফিলসফি, হ্যাঁ, যে আমরা নিজেদের মতো করে একটা তৈরি করছি যে জেনজি মানেই হচ্ছে এই, সেটা কিন্তু না, এটা কিন্তু কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। এবং আমাদের জেনজির মধ্যে কিন্তু পরস্পর বিরোধী এলিমেন্ট আছে। একটা আপনার প্রাইভেট ইউনিভার্সিটির একটা জেনজির সাথে, বা একটা ইংলিশ মিডিয়াম কলেজের জেনজির সাথে, একটা রিমোট এলাকার একটা যে ছাত্র, তার কিন্তু আকাঙ্ক্ষা, তার সাইকোলজি, তার সব কিছুর কিন্তু একটা মেজর পার্থক্য আছে। সুতরাং অ্যাজ এ হোল জেনজি ইজ এ ফিলসফি, এটা কিন্তু ঠিক না। তো নেপালের ক্ষেত্রে কিন্তু আছে, নেপালের জেনজিরা কিন্তু মোটামুটি হোমোজিনাস, হ্যাঁ, তারা একটা কি বলে একরূপীয়। হ্যাঁ, আমাদের এখানে ভ্যারিয়েশন আছে। আপনি দেখেন যে আমি এক কথা বলি, যেমন ধরেন যে হান্নান মাসুদ না, উনি আসছেন একেবারে রিমোট একটা এলাকা থেকে, না? আবার যারা ঢাকায় যাদের জন্ম, যাদের গুলশান বনানীতে জন্ম, তাদের সাইকোলজি, তাদের আর হান্নান মাসুদ কিংবা যারা গ্রাম থেকে আসছে পরে নেতৃত্ব হয়েছে, তাদের সাইকোলজি কিন্তু এক হবে না, এটা হতে পারে না। হ্যাঁ, তো ফলে পরস্পর বিরোধী এলিমেন্টের সংযোগে একটা জেনজি হয়েছে আমাদের, যেটা নেপালে নাই। হ্যাঁ, নেপালে খুব ভ্যারিয়েশন নাই, ফলে ওখানে চিত্রটা একটু ভিন্ন হয়েছে আর কি। হ্যাঁ, তো দেখা যাক কি হয় আমাদের তো সবশেষে আমি যদি আপনার থেকে ফিনিশিং কমেন্টটা নিতে চাই যে আমাদের ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নিয়ে আপনার কী ধারণা, কী হতে যাচ্ছে আমাদের এখানে? না, ছাত্র রাজনীতি বন্ধ হবে না এই দেশে ছাত্র রাজনীতি বন্ধ হবে না। এইটা সবাই তো লাঠিয়াল দিয়ে আপনার ক্ষমতা রাখতে চায় বা ক্ষমতায় যেতে চায়। গণতন্ত্র দিয়ে তো আর কেউ ক্ষমতায় যেতে চায় না বা ক্ষমতায় থাকতে চায় না, লাঠিয়াল। হ্যাঁ, তো ফলে ছাত্র সমাজও তাদের অজান্তেই তারা যে ব্যবহৃত হচ্ছে, তাদের মূল যে কাজ 1000 বছর আগে বলে গেছে সংস্কৃত পণ্ডিতরা, ছাত্রনাং অধ্যয়নম তপ, সেইখান থেকে তাদের যে ডেভিয়েশন হয়ে গেল। হ্যাঁ, অফকোর্স তাদের প্রয়োজন আছে। আমি যে সমস্ত প্রেক্ষাপটগুলি বললাম, হ্যাঁ, সেসব প্রেক্ষাপটে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ছাত্রদের অবশ্যই ভূমিকা রাখা প্রয়োজন। কিন্তু পরিস্থিতি যখন শান্ত, পরিস্থিতি যখন নর্মাল, একটা ডেমোক্রেটিক আবহাওয়ার কথা বলতেছি, আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলতেছি, তখন তো আর এটার কোনো প্রয়োজন নাই। তখন প্রয়োজন যে ওখানে তাদের কালচারাল স্ট্যান্ডার্ড বাড়ানো, তাদের জ্ঞান বাড়ানো, ভবিষ্যতের জন্য নিজেদেরকে উপযোগী করে তোলা, সেই সমস্ত অ্যাক্টিভিটি তাদের করতে হবে। হ্যাঁ, ওটাও এক ধরনের রাজনীতি, ওটাও এক ধরনের রাজনীতি। কিন্তু প্যারেন্ট অর্গানাইজেশনের মিছিল বা মিটিং বড় করার জন্য আমাকে রাস্তায় নামতে হবে। হ্যাঁ, প্রতিপক্ষকে দেখাইতে হবে যে আমরা বড় শক্তি, শোডাউন করতে হবে। এইটা কি কারণে? এইটার তো কোনো দরকার নেই এখন, তাই না? ডক্টর ইউনূস তার ক্ষমতা থেকে নামার কদিন আগে
ওনার নিজের জন্য ভিআইপি মর্যাদার একটা আদেশ বের করে নিয়ে গিয়েছিলেন। মানে এভাবে বের করেছিলেন যে উনি ক্ষমতা থেকে চলে যাওয়ার পরও 1 বছর উনি ভিভিআইপি মর্যাদা পাবেন এবং ওনাকে নিরাপত্তা দেওয়ার জন্য এসএসএফ ওনার সঙ্গে সার্বক্ষণিকভাবে থাকবে এবং রাষ্ট্রের যে কোনো জায়গায় উনি যখন যাবেন তখন সেই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে বিবেচিত হবেন এবং সেভাবে উনি নিরাপত্তা পাবেন। এই ধরনের একটা আদেশ উনি করে নিয়েছিলেন। দেখুন, এই সংক্রান্ত একটা নিয়ম আগেও ছিল মানে কি, এর আগে যখন তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা হয়েছিল তখন এই ধরনের একটা আদেশ করা হয়েছিল এ কারণে যে অন্তর্বর্তীকালীন সরকার যখন চলে যাওয়ার পর সে অন্তর্বর্তীকালীন সরকারে যিনি প্রধান থাকবেন অথবা সংসদের যিনি বিরোধী দলের নেতা থাকবেন সদ্য সাবেক এবং যিনি প্রধানমন্ত্রী থাকবেন সাবেক এবং যিনি রাষ্ট্রপতি থাকবেন, এই সমস্ত লোকগুলির জন্য একটা ভিআইপি মর্যাদা ছিল। সেটা মাত্র 3 মাসের জন্য ছিল। এবারে সে ইউনূস সাহেব যে কাজটা করেছেন উনি কিন্তু কোনো পদের জন্য করেননি, কারণ অন্তর্বর্তীকালীন সরকার তো এইবারই প্রথম। এই নামের অন্তর্বর্তীকালীন সরকার, এই নামের কোনো সরকার কিন্তু আইনগতভাবে বৈধ না, তবে উনি করে নিয়েছিলেন এবং উনি এটা করেছেন ওনার ব্যক্তি হিসাবে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 1 বছর ভিআইপি মর্যাদা দিতে হবে, মানে নিজের জন্য উনি এটা করেছিলেন। আজকে যেটা হলো যে নতুন সরকার এসে আমি এটা যেটা বিভিন্ন পত্রপত্রিকায় পড়লাম, বিভিন্ন সোর্স থেকে তারা বলেছে যে ডক্টর ইউনূসের সেই যে ভিআইপি মর্যাদা, সেই মর্যাদা 1 বছর থেকে কমিয়ে 6 মাস করা হয়েছে। তো 6 মাস করার মানে হলো যে এই বছরের অগাস্টের 10 তারিখের পর উনি আর ভিআইপি মর্যাদা পাবেন না। উনি যখন আমার আপনার মতো একজন সাধারণ নাগরিক হিসেবে চলাচল করবেন, ওনাকে প্রহরা দেওয়ার জন্য আর এসএসএফ থাকবে না। তো এই যে পুনর্মূল্যায়ন, ওনার নিজের নেওয়া, নিজের জন্য নিজের যে সুবিধাগুলি গ্রহণ করা, এটা তো একটু লজ্জারও ব্যাপার। তুমি লজ্জা পান না অবশ্য, লজ্জা বলতে কোনো শব্দ ওনার ডিকশনারিতে সম্ভবত নাই, যে কারণে উনি নিজের জন্য নিয়েছেন। আপনি পারবেন ভাই নিজের জন্য চেয়ে কেউ কখনো নেয়, অথবা যদি আইন করার ক্ষমতা আপনার হাতে থাকে আপনি কি আপনার নিজের জন্য নিজের সুবিধার জন্য আইন করবেন? এটা কোনো ভদ্রলোক, কোনো সেন্সিবল লোক করতে পারে? এটা একমাত্র নির্লজ্জ এবং বেহায়া টাইপের লোকের পক্ষে সম্ভব। যা হোক উনি করেছিলেন, সেটা সরকার কিন্তু প্রত্যাহার করে নিয়েছে। এই যে সরকার প্রত্যাহার করে নিয়েছে, কেন নিয়েছে আমি এই জায়গাটাতে প্রশ্ন করতে চাই। সরকার কি ইউনূসকে শত্রুপক্ষ মনে করে? আমার কিন্তু তা মনে হয় না। তাহলে সরকার এটা কেন করলো? সরকার এই কারণে করেছে যে যদি এটা তারা করে তাহলে কিন্তু ওই প্রশ্নটা ওঠে যে তাহলে রাষ্ট্রপতি কতদিনে পাবেন? উনিও তো এক সময় হবেন, অবসরে যাবেন, অথবা বিরোধী দলের নেতা কতদিনে পাবেন? এই যে প্রশ্নটা উঠছে, ওনারা পাবেন কম 6 মাস অথবা 3 মাস, আর উনি পাবেন 1 বছর। কেন? এবং একজন ব্যক্তির জন্য একটা আইন করতে হবে কেন? এই প্রশ্নগুলোর জন্য একটা শোভন একটা সমাধানের জন্য আমার ধারণা সরকার ওনারটা কমিয়ে এনেছে। আচ্ছা, এটা কি ডক্টর ইউনূসের জন্য একটু লজ্জার ব্যাপার হলো না? সাধারণত তাই মনে হয়, কিন্তু ওনার লজ্জা হলো না। উনি তো লজ্জা না পাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। উনি তো সিদ্ধান্ত নিয়েছেন যে আমি লজ্জা পাবো না। তো আপনি ওনাকে লজ্জা দেবেন কীভাবে? আপনি দিতেও পারবেন না। কিন্তু আমার কিন্তু অন্য জায়গায় একটা প্রশ্ন। আমার প্রশ্ন এই যে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সিদ্ধান্তের একটা পুনর্মূল্যায়ন করছে, এইটা খুব জরুরি। এটা খুবই জরুরি। অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন যেটা নাকি ভালো থাকবে, যেটা নাকি খারাপ বাতিল হবে, যেটা নাকি কিছু ভালো কিছু খারাপ সেটা পুনর্মূল্যায়ন হবে, এরকম হওয়া উচিত। সারা দুনিয়াতেই হয়। পূর্ববর্তী সরকারের সিদ্ধান্তগুলো তারা চেক অ্যান্ড ব্যালেন্স করে। আরেকটা জিনিস করা উচিত, সেটা হলো যদি অনেকের বিরুদ্ধে এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেক উপদেষ্টাদের বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতির অভিযোগ উঠছে, অলরেডি উঠতে শুরু করেছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে কিন্তু উঠেছে। ডক্টর ইউনূস কী করেননি?
ডক্টর ইউনূস নিজের নামের যতগুলি মামলা ছিল, নিজের এবং তার প্রতিষ্ঠানের নামে যত মামলা ছিল, উনি প্রধান উপদেষ্টা হওয়ার সঙ্গে সঙ্গে সবগুলি মামলা প্রত্যাহার করে নিয়েছেন নির্বাহী আদেশে। কিন্তু তো মামলা যদি হয়ে থাকে প্রত্যাহার কেন হবে? মামলা চলবে। হ্যাঁ, মানলাম যে শেখ হাসিনা তার বিরুদ্ধে মামলাগুলো যদি অন্যায়ভাবে দিয়ে থাকে, সেটা আদালতই বলুক যে এই মামলাটা অন্যায়ভাবে দেওয়া হয়েছে, আপনি প্রত্যাহার করে নিলেন কেন? তার মানে আপনার মনে দুর্বলতা আছে। আপনি জানতেন এই মামলাগুলো ঠিকভাবে যদি আদালতে উঠে এবং যদি দুই পক্ষের লোক কথা বলার সুযোগ পায়, তাহলে হয়তো আপনি দোষী সাব্যস্ত হবেন। এই ভয়ে আপনি নিজে মামলাগুলোকে আগেই উঠেই নিয়েছেন। আমি মনে করি সেই সমস্তগুলি মামলা পুনর্জীবিত করা উচিত। মামলাগুলি চলুক। আমি চাই যে আদালত থেকে, উচ্চ আদালত বলেন, নিম্ন আদালত থেকে ডক্টর ইউনূস যদি সৎ হয়ে থাকেন তো উনি নির্দোষ প্রমাণিত হয়ে বেরিয়ে আসবেন, সেটা হবে সবচেয়ে ভালো। নইলে কী হবে, সাধারণ মানুষ ভাববে যে ডক্টর ইউনূস নিজের ক্ষমতা বলে তার বিরুদ্ধে আনিত প্রকৃত সত্য মামলাগুলি উনি চেপে গিয়েছেন, সরিয়ে নিয়েছেন। এই ভাবনাটা কিন্তু ডক্টর ইউনূসের জন্য সম্মানজনক হবে না। কাজে আমি মনে করি ডক্টর ইউনূসকে যদি প্রকৃতপক্ষেই এই সরকার সম্মান দিতে চায়, তাহলে এই প্রত্যেকটা মামলা আবার পুনর্জীবিত করা দরকার। পুনর্জীবিত করে যেখান থেকে উনি প্রত্যাহার করেছিলেন সেখান থেকে মামলাগুলো বাকি সময়টুকু চলা উচিত। এবং যে যে তথ্য প্রমাণ সরকার দিবে, যে যে তথ্য প্রমাণ আছে, যে যে তথ্য প্রমাণ ইউনূস সাহেবের পক্ষ থেকে দেওয়া হবে, সবগুলো নিয়ে বিচারক সুবিবেচনার মাধ্যমে একটা সুবিচার করবেন। ওনার মতো সম্মানিত লোক যদি কোনো অন্যায় করে না থাকেন, উনি সগৌরবে সসম্মানে মুক্তি পাবেন। আমরা ওনাকে হাততালি দেব, ওনাকে সম্মান দেখানোর একটা সুযোগ পাবো আমরা। নাহলে তাকে সন্দেহযুক্ত অবস্থায় কিন্তু উনি থেকে যাবেন, এটা ঠিক হবে না। আমি মনে করি সবগুলি ঘটনা, এই যে ওনার যে 1000 কোটি টাকা ওনার প্রতিষ্ঠানের জন্য 1000 কোটি টাকার কর মওকুফের ঘটনা, এটা দরকার আনা মামলাটা। যদি 1000 কোটি টাকা সেখান থেকে ইনকাম হয় গভর্নমেন্টের, সেটা তো জনগণের জন্যই লাগবে, আর উনি তো জনগণের জন্যই কাজ করেন। সমস্যাটা কোথায়? কাজেই আমি মনে করি এই মামলাগুলো পুনর্জীবিত করা দরকার। ডক্টর ইউনূসের ব্যাপারে আরও কিছু অভিযোগ আমার আছে, আমি একটু পরে বলছি। তার আগে বলি যে আমাদের কেবল ডক্টর ইউনূস না, আরও অন্যান্য যারা আছেন, আপনার যারা উপদেষ্টা আছেন, তাদেরও অনেকের বিরুদ্ধে কিন্তু এরই মধ্যে অভিযোগ আমরা দেখতে পাচ্ছি। দুদকে অনেক অভিযোগ এসেছে। যেমন ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে, ওনার বিরুদ্ধে প্রায় দুর্নীতির অভিযোগ উঠেছে, প্রায় 100 কোটি টাকার দুর্নীতির অভিযোগ দুদকে কিন্তু এসেছে। সত্য মিথ্যা আমি বলতে পারবো না, আমার বলার দরকারও নেই। আমি জানতে চাচ্ছি যে এই মামলাগুলো, এই অভিযোগগুলো দ্রুত খতিয়ে দেখা হোক। যদি উনি নির্দোষ হয়ে থাকেন তো খুব ভালো, ওনাকে মুক্তি দিয়ে দেন। ওনাকে বলেন ওনার বিরুদ্ধে আর কোনো অভিযোগ তোলো, তো এই অভিযোগগুলো আর তোলা যাবে না। অন্য অভিযোগ থাকলে উঠবে, উনি নির্দোষ প্রমাণিত হবেন, উনি বুক ফুলিয়ে সমাজে হাঁটবেন। এখন যেরকম চোরের মতো লুকিয়ে থাকেন, ওরকম তো থাকতে হবে না। একই কথা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধেও, ওনার ব্যাপারেও দেখলাম একজন লোক আগে এক সময় মুনতাসির মাহমুদ না কি যেন নাম, এক সময় ওনার সঙ্গে ছিলেন, ওনাদের সঙ্গে এখন আলাদা হয়ে গিয়েছেন। উনি দেখলাম ফেসবুকে বলছেন যে মুনতাসির, এই আসিফ মাহমুদ যদি মেয়র ইলেকশন করে তাহলে উনি নাকি তার সব ফাঁস করে দেবেন। তো ওনার কাছে নিশ্চয়ই তথ্য আছে, তো সেগুলিও ওনাকে ডেকে জিজ্ঞাসা করা হোক, কী কী তথ্য আপনার কাছে আছে, ওগুলো আমাদেরকে দেন। কারণ আমরা চাই যে প্রত্যেকটা উপদেষ্টা তাদের কর্মকাণ্ডের কী তারা করেছে, ভালো কি মন্দ, সেগুলো নিয়ে আলোচনা হোক, সেগুলো নিয়ে বিচার বিশ্লেষণ হোক। যে সমস্ত অভিযোগ তাদের বিরুদ্ধে উঠেছে সেগুলো একটা সুরাহা হোক। যেমন এই যে সংস্কৃত বুঝেছিলেন মোস্তফা সরোয়ার ফারুকী, উনি আর যে সমস্ত কাহিনী শুনলাম এর মাঝখানে, আপনার জুলাই জাদুঘর নিয়ে যা শুরু করছেন উনি নাকি ভুয়া সীমানা প্রাচীর দেখিয়ে নাকি 64 লাখ টাকা বিল নিয়ে নিয়েছেন। প্রতিদিন নাকি তার আপ্যায়ন খরচ ছিল 1,18,000 টাকা। ভাবুন একবার, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নিজে তার এখানে ওনার অফিসে যারা আছেন সবার জন্য আপ্যায়ন খরচ হলো সারা দিনে দুপুরে এবং বিকেলের নাস্তা, সব দুপুরে খাওয়া এবং বিকেলের নাস্তা। এই জন্য ওনার বাজেট হলো মাত্র 150 টাকা। আর সেখানে একজন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ফারুকী সাহেব এবং তার অতিথিদের আপ্যায়ন খরচ ছিল দৈনিক 1,18,000 টাকা। ভাবা যায়। আমি মনে করি এগুলো খতিয়ে দেখা উচিত। এই অভিযোগগুলো যদি মিথ্যা হয় তাহলে উনি সম্মানিত হবেন, যদি মিথ্যা না হয় তো জনগণের অর্থ অপচয়কারীর শাস্তি হবে।
দুটোর একটাই তো হওয়া উচিত। সন্দেহ নিয়ে আমরা থাকতে চাই না, আমরা সকলের সন্দেহের অবসান চাই। উনি চোর নাকি উনি সাধু, এই অবসানটা চাই। আমরা সিদ্ধান্তে আসতে চাই যে এই লোকগুলি এক একটা বড় বড় চোর ছিল, দাগি চোর ছিল, সিধেল চোর ছিল, এটা জানতে চাই। অথবা তারা এক একজন মসজিদের ইমাম ছিল, মসজিদের মুয়াজ্জিন ছিল, খতিব ছিল কিনা সেটাও জানতে চাই, জানা দরকার। আরেকটা কথা আমি আগে একবার বলেছিলাম যে একজন সাবেক সচিব যিনি বেগম খালেদা জিয়ার সঙ্গে চাকরি করতেন, ওনার সহকারী ছিলেন, এই যে ABM আব্দুল সাত্তার, উনি কিন্তু বলেছিলেন যে ওনার কাছে 8 জন উপদেষ্টার দুর্নীতির তথ্য প্রমাণ আছে, গোয়েন্দা রিপোর্ট আছে। তো উনি তো এখন প্রধানমন্ত্রীর সঙ্গে আছেন, সচিব হিসেবে আছেন, খুব গুরুত্বপূর্ণ জায়গায় আছেন। তো উনি ওই 8 জন সচিবের ওই দুর্নীতির অভিযোগগুলো বের করেন না কেন? নাকি ওইগুলো হাওয়ার উপরে মেরেছিলেন? যদি হাওয়ার উপরে মেরে থাকেন তাহলে ওনার মতো লোককে এত গুরুদায়িত্ব দেওয়া ঠিক হয় নাই। আমি প্রধানমন্ত্রীকে বলছি, আপনার উচিত হয় নাই এরকম একজন লোককে যে নাকি হাওয়ার উপরে কথা বলেন তাকে দায়িত্ব দেওয়া। আর যদি ওনার তথ্যগুলো সঠিক হয়ে থাকে, উনি চেপে রাখার অপরাধী। কতগুলি চোর যারা দেশের অর্থ চুরি করেছে সেই তথ্য তার কাছে আছে, কিন্তু উনি চেপে রাখছেন। এটা অন্যায়। অন্যায় যে করে সেও অপরাধী, অন্যায় যে সয় সেও অপরাধী। উনি কোন অপরাধী আমি জানি না, কিন্তু এটা সুরাহা হওয়া উচিত। যদি উনিগুলো প্রকাশ করেন, বিচার হয়, তাহলে ওনাকে সাধুবাদ দেব। আর যদি বিচার না হয়, প্রধানমন্ত্রীকে অনুরোধ করব এই ধরনের সন্দেহযুক্ত লোককে আপনার সামনে রাখেন না, আপনার সঙ্গে রাখেন না। তো এখন কোনটা আমি জানি না, কিন্তু আমরা এগুলো সুরাহা চাই। আমরা জানতে চাই যে আসলে কে অপরাধী ছিল, কে দুষ্ট ছিল, কে দেশের ভালো চেয়েছিল। আমি তো দাবি করবো এই সরকারের কাছে যে অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা ছিলেন, যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, যারা নীতি নির্ধারণী পর্যায়ে ছিলেন, তাদের প্রত্যেকের ব্যাপারে একটা করে শ্বেতপত্র বের করা হোক, একটা করে অনুসন্ধান করা হোক, তদন্ত করা হোক। তারা যদি ভালো কাজ করে থাকেন ধন্যবাদ, যদি খারাপ কাজ করে থাকেন নিন্দা। আর যদি এগুলো তদন্ত না করা হয় তাহলে সরকারের জন্য নিন্দা। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।